সৎমায়ের কারণে বাড়িতে এসেও শান্তি পাচ্ছে না শাওরি। সকালবেলায় বলতে লাগলেন, অমন বড় ঘরে বিয়ে হয়েছে, ওটা তোর বড় কপাল। মা খেয়েছিস, তোর মতো মুখ পুরি কেমন করে গেলি তাই বুঝলাম না। তাই সকাল থেকে মধ্য দুপুর পর্যন্ত না খেয়েই পুকুর পাড়ে এসেছে শাওরি। পুকুর পাড়ে অনেক বাতাস, খোলামেলা, তার উপর দক্ষিণমুখী গাছের ছায়। পুকুর পাড়টা তার খুব ভালো লাগে, কিন্তু আজ তার এই পুকুর পাড় ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে আবির না চলে আসে। শাওরির চিন্তা মাঝেই আবিরের প্রবেশ। আবির শাওরির সামনে এসে বসেছে। শান বাঁধানো ঘাট, পুকুরের এই ঘাটের সিঁড়িতে শাওরি তো, অন্যটাতে আবির। কেমন আছো? স্বামী নিয়ে নিশ্চয়ই ভালোই আছো। হুম, খুব ভালো আছি আবির ভাই। আমাকে ভাই বলবে না? কতবার বলবো তোমাকে আমি? কি বলবো? আবির বলবে, আবির। এসব ভাই ডাকতে পারবে না। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? আপনি আমার বড় ভাইয়ের মতো। শাওরি, কিসের ভাই আমি তোমার? আপনি বুঝতে পারছেন না আমার বিয়ে হয়ে গেছে? না, কিছুই বুঝতে চাই না। আমার শুধু তোমাকে চাই। শাওরি উঠে পড়ল, চলে আসবে এমন সময় আবির তার হাত ধরে ফেলল। শাওরি, এমন করো না প্লিজ। তুমি যদি একবার চাও, আমরা আবার এক হব। কিছু ঠিক হওয়ার নেই। আর আবার এক হব মানে? আমরা কখনো কি এক ছিলাম? না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। আপনি আমাকে পছন্দ করতেন, আমি তো করতাম না। আমি তোমার চোখে সেই আড়ালো ভালোবাসা দেখেছি। শাওরি কেঁদে দিল। সম্ভব না আবির, আপনার আর আমার কখনো এক হওয়া যাবে না। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য কারো স্ত্রী। এসব কথা মাথায় আনাও পাপ। আবির শাওরির হাত টেনে একটা গাছের নিচে নিয়ে গেল। শাওরির মুখের দিকে তার মুখ রেখে বলল, আমার চোখে চোখ রাখো, তাকাও আমার দিকে। শাওরি নিচের দিকে তাকিয়ে আছে। দেখো, আমার চোখে চোখ রাখো। একবার তাকিয়ে বলো আবির, আমি নিজের বিরুদ্ধে গিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে এসব করেছি? বলো, বলো আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি আপনাকে ভালোবাসি। শাওরির দুই চোখ জোড়ায় অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। ছাড়ুন আবির, কেউ দেখে ফেলবে। এমন কিছু নেই আমার মাঝে। আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে যাব। নিজের আলাদা নিজের আলাদা ছোট্ট একটা সংসার করব। শুনছো? ছোট্ট একটা সংসার, যেখানে রবে তুমি আর আমি। কেউ রবে না আমাদের মাঝে। তা হওয়ার নয়, অনেক দেরি হয়ে গেছে। শাওরির চুলের মুঠি ধরে তার গাল চেপে ধরে বলে উঠল, বড়লোক ছেলে পেয়ে, বাড়ি পেয়ে আমাকে তোর মনে ধরে না। কি নেই আমার মাঝে? ওই ছেলের থেকে আমি কম কিসে বলতে পারিস? আবির আবারও হাত চেপে ধরেছে। শাওরি ব্যথায় কুকিয়ে উঠেছে, আর আবির তার হাত ছেড়ে দিয়েছে। নিজেই নিজের চুলে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি হার মানব না। আমি তোকে যে করেই হোক নিয়ে যাব। কোনোদিন কারোর কাছে আমি মাথা নত করিনি, আজও করব না। অসম্ভব। বলেই আবির চলে গেল। শাওরি বাড়িতে ঢুকতে গিয়ে দেখে শাওরির মা তার দিকে চেয়ে আছে। রুমে ঢুকতে যাবে তার আগেই শাওরির হাত ধরে ওনার রুমে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে তার গালে ঠাস করে চড় মেরে দিলেন তিনি। নাগরে নিয়ে পুকুর পাড়ে ঘুরছো? ঠাস করে আরেক গালে চড় দিয়ে। মান সম্মান সব ধুইয়া খাইছো তো নাকি? আইজ যদি কারোর নজরে পড়তো কি সর্বনাশ হইতো। সর্বনাশী ঘরে ছোট একটা বইন আছে, সেদিকে খেয়াল আছে? নাগর নিয়ে পাড়ায় পাড়ায় মাঠে ঘাটে ঘুরছো। বুঝছি, তোরে আর এই বাড়িতে আইতে দেওয়া যাবে না। আইজি তোরে তোর শ্বশুর বাড়িতে পাঠামো। কত বড় নির্লজ্জ মাইয়া, আজই আসুক তোর বাপ। মাইয়া নিয়ে গর্বে বাঁচে না। আইজ আমি এর গর্ব শেষ কইরা দিমু। ছি ছি, পরপুরুষের লগে বইয়া রইছিলি কেমনে? আবার এসব কথা কইতেও শরম লাগে। যা, চোখের সামনে থেকে যা। যাইবি তুই মুখ পুরি? মায়ের কাছ থেকে এতগুলো কথা শুনে চলে আসলো শাওরি। সৎ মায়ের গালি শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে তার। এ আর নতুন কি? কথাটা অবশ্য মন্দ বলেননি উনি, মুখ পুরেই বটে। প্রথমে মা মারা গিয়েছে, আর এখন স্বামী থেকেও নেই। বিয়ে হয়েছে আজ প্রায় 15 দিন। এই 15 দিনের একদিনও তার স্বামীকে সে পুরোপুরি দেখতে পারেনি। সবার মুখ থেকে শাওরি শুনেছে শ্বশুর মশাই নাকি স্বামীকে বাধ্য করেছেন এই বিয়ে করতে। শাওরির শ্বশুর শাওরির বাবাকে কথা দিয়েছিলেন উনি ওনার ছেলের জন্য ওনাদের ঘরে তুলে নেবেন।
হলো তাই একজন শহুরে জীবনে ব্যস্ত এবং ধনী পরিবারের লোক হয়েও বন্ধুকে দেওয়া কথা তিনি রেখেছেন। তাই তো এত বছর পর তিনি তা বাস্তবায়নও করে ফেললেন। শাওরির শ্বশুর করার আগেই হলেও মনের দিক থেকে খুবই ভালো মানুষ। শাশুড়িও ভালোই পেয়েছে সে, তবে স্বামীর দিক থেকে হয়তো অপূর্ণ শাওরি। বিয়ের দিন নিজের স্বামীকে একবার দেখেছিল শাওরি, তাও আবার কবুল বলার সময়। এরপর আয়নায় যখন মুখ দেখার পালা, তখন একবার পুরোপুরি না দেখেও বুঝতে পারল সে রেগে আছে। ঠিক হলো তাই সেদিন সেই বিয়ের মঞ্চ থেকে উঠে গেল। বাসর সজ্জায় সজ্জিত রুমটাতে সবাই যখন হই হুল্লোড় করছিলেন, তখনও শাওরির স্বামী রুমে আসেনি। রাত 12টায় এসেছিল সে। শাওরি কাঁপা কাঁপা হাতে তাকে দেখে সালাম করবে, তার আগেই সে দূরে সরে গেল। এরপর থেকে সে শাওরির ঘরে আর আসেনি। শাশুড়ি মা এই 15 দিন একটানা চেষ্টা করেছেন তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য। অত্যন্ত ভালো মানুষ তারা। কখনো শাশুড়ি মায়ের সঙ্গে বসে গল্প করতো, তো কখনো চুলে বিলি কেটে দিত। কিন্তু শাওরির স্বামী একদিনও তার সঙ্গে ভালো করে কথা বলতো না। ওই বাড়িতে থেকে যেন শাওরির দম বের হয়ে যাচ্ছিল। ডায়েরি। দিনগুলো যেন আমার কেমন বিষাক্ত হয়ে উঠেছে। এই বাড়িতে থাকা যেন আমার জন্য কঠিন হয়ে পড়েছে। এই বাড়ির সবাই খুব ভালো, তবুও কেন জানি আমি তাদের সঙ্গে স্বাভাবিক হয়ে চলতে পারছি না। কাজ করতে নিলে আমার শাশুড়ি সবসময় বলেন, জিরিয়ে নে, সামনে অনেক কাজ আছে, অনেক কাজ বাকি, তোর পুরো সংসার এক হাতে সামলাতে হবে। তাই এখন জিরিয়ে নে, এখন আমি আছি, আমি সামলাবো। তাই বাধ্য হয়ে আজ শ্বশুর মশাইকে বললাম আমাকে যেন অনার্সে ভর্তি করিয়ে দেয়। উনি আমার কথা শুনে রাজি হয়ে গেলেন, ভর্তির ব্যবস্থাও করে দিলেন। প্রাইভেট একটা ভার্সিটিতে ভর্তি হলাম আমি, দেখা যাক কি হয়। ডায়েরির পাতায় নিজের গল্প ফুটিয়ে তুলেছে শাওরি। লিখে শেষ করেই উঠে গেল সে। এতদিন ডায়েরি লিখতে পারেনি সে। বিয়ের ঝামেলা রীতিনীতি পেরিয়ে এখন এসেছে বাবার বাড়ি বেড়াতে। এসেছে সে, শ্বশুরমশাই নিজে এসে দিয়ে গেছেন তাকে। শাওরি শুয়ে পড়ল বিছানায়। সকাল হতেই এপাড়ার ওপাড়ার সবার ডাকাডাকি শুরু। কেউ কেউ শাওরিকে আর তার স্বামীকে দেখতে চাইছে। শাওরি ঘরেই বসে আছে, বের হয়নি। ভালো লাগছে না, তার শরীরটা ম্যাজ ম্যাজ করছে খানিকটা, তাই সে ঘর থেকে বের হয়নি। অনেক লোকই আসে তাকে দেখার জন্য। মাঝে মাঝে মনে হয় স্বামী নামক ব্যক্তিটাকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে, কেন সে শাওরিকে অপছন্দ করে। শাওরির ভাবনার মাঝেই দরজায় করাঘাত হলো প্রবলভাবে। দরজা খুলে দেখলো তার স্বামী আরাফ দাঁড়িয়ে আছে। শাওরির ভাবনার মাঝেই দরজার করাঘাত হলো প্রবলভাবে। দরজা খুলেই দেখলো তার স্বামী আরাফ দাঁড়িয়ে আছে। শাওরি দরজা থেকে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। আরাফ এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাওরি বুঝতে পারছে না কী কারণে আরাফ তার সঙ্গে এমনটা করছে, আর কেনই বা শাওরি ভাবতে লাগলো, আচ্ছা আরাফ কি আমাকে পছন্দ করে না? আরাফকে আঙ্কেল জোর করে বিয়ে করিয়েছে, ঠিক আছে, আরাফ আমায় পছন্দ করে না বলতেই পারে, হয়তো তার পছন্দের কেউ আছে। আরাফ দরজাটা চাপিয়ে দিয়ে নিচু স্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। প্রথম কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। বুঝতে হবে না, আপনার মন থেকে যা আসবে তাই বলুন। আচ্ছা তাহলে শুনুন। আমি বরাবরই ঢাকা শহরে ছিলাম। একরকম বলতে পারেন ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা। কখনোই ঢাকার বাইরে যাইনি, যেতে ইচ্ছেও করতো না। বড় হবার পর বন্ধুদের চাপে পড়ে কিছুটা বেরিয়েছি, তাও জাফলং, কক্সবাজার, সাজেক, এর বাইরে অন্য কোথাও আমার যাওয়া হয়নি। কখনো গ্রামে যাওয়া হয়নি, সেই দিক থেকে আমার ব্যর্থতা রয়ে যাবে তা তো হয় না। তাই ভাবলাম গ্রামে যাব। যা ভেবেছি ঠিক তাই করলাম। পিন্টু মামাকে সঙ্গে নিয়ে, কাজিন আর বন্ধুদের সঙ্গে নিয়ে সে বছর আমি গ্রামে যাই। গ্রাম বাংলার মুখদর্শন সেই বছরই আমার হয়। সত্যি বলতে যদি সে বছর আমি ইচ্ছে করে না বের হতাম, তাহলে আমি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তাম, কিছু নাম না জানা অনুভূতি থেকে বঞ্চিত হতাম। যে অনুভূতি আমাকে দেখিয়েছিল এক মুহূর্তের জন্য কি করে কারো মায়ায় পড়তে হয়। বলেই খানিক থামলো আরাফ। খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস ঠান্ডা পানি হবে? একটু গলাটা ভেজাতাম, গলাটা বেশ শুকিয়ে এসেছে। এতদিন পর স্বামীর সঙ্গে সাক্ষাৎ, স্বামীর বলা কথাগুলোই মগ্ন থাকা শাওরির কানে গিয়ে যেন ঠেকলো খুব তেষ্টা পেয়েছে শব্দটি।
শাওরি উঠে গেল। বেডসাইড টেবিলের পাশে থাকা পানির গ্লাসে থাকার পরও সে আবারও এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। ধন্যবাদ, খুব চেষ্টা পেয়েছিল আমার। আচ্ছা, কোথায় যেন ছিলাম? কারোর মায়ে পড়েছিলেন? জি জি, হ্যাঁ, আমি গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের সৌন্দর্যের সাথে এক রমণীর সৌন্দর্যের মায়ায় তীরবিদ্ধ হয়েছিলাম। চোখ জোড়া যেন প্রতিমার মতো সুন্দর, উজ্জ্বল শ্যাম, ললাট জুড়ে এলোমেলো চুলের ছড়াছড়ি। সে এক অপূর্ব অপূর্ব সুন্দরী শ্যামাঙ্গিনী। শাওরি আরাফের দিকে চেয়ে আছে। একে তো 1 মাসের মতো তার সঙ্গে একদিনও ঠিক করে কথা বলেনি, এখন আবার তারই সামনে প্রেমিকার বর্ণনা দিচ্ছে। এই কেমন পুরুষ মানুষ? আপনি বিরক্ত হচ্ছেন না তো? না, হচ্ছি না, বলুন আপনি। তাহলে শুনুন। শ্যামাঙ্গিনী তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পড়ত। সাদা কলেজ ড্রেসের সঙ্গে তার ছিল বিনুনি চুল। আমি যেদিন তাকে দেখেছিলাম, এরপর থেকেই সময় পেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। শ্যামাঙ্গিনীর রূপে আমি ডুবে যেতাম। শ্যামাঙ্গিনী হয়তো জানেও না তার আশেপাশে কেউ একজন তার পেছনে ঘুরছে। শ্যামাঙ্গিনী কি আপনার মনের কথা জানতে পেরেছিল? কিভাবে জানাবো? ওটা তো আগেই কেউ একজন বরাদ্দ করে ফেলেছে। কি বরাদ্দ করে ফেলেছে? জায়গা, শ্যামাঙ্গিনীর মনের জায়গা। কে এসে? আপনি হাসছেন? আমি আপনার সামনে আমার প্রেমিকার উদাহরণ দিচ্ছি আর আপনি হেসে যাচ্ছেন। আচ্ছা, হাসবো না, এবার বলুন। শ্যামাঙ্গিনীকে আমার মনের কথা বলবো বলে একজনকে জানিয়েছিলাম। তার মধ্যেই শুনলাম তার পাড়ার এক বড় ভাই তাকে পছন্দ করে, আর সেও নাকি পছন্দ করে। জানেন, সেদিন না আমার খুব খারাপ লাগে। খুব করে চাইতাম সে আসুক, সে আমার হয়ে আসুক, কিন্তু তাকে বলা হয়নি, শ্যামাঙ্গিনী আমি আপনাকে চাই। আহা, তার সঙ্গে দেখা করেননি আর বলেননি তাকে আপনি তাকে পছন্দ করেন? না, বলা উচিত ছিল। কিছু অনুভূতি গোপন থাক। তার জন্য আপনি আমার সাথে কথা বলেননি? না, আসলে তেমন কিছুই নয়। তা না হলে অন্য কিছুও নয়। আপনি অতটা লাজুক নন যে বইয়ের সাথে কথা বলতেই 1 মাস লাগাবেন। যাই হোক, কে সেই শ্যামাঙ্গিনী, আপনার সুন্দরী? সময় হলে জানাবো। আমায় 1 কাপ কফি করে দেবেন? অবশ্যই, কেন নয়। আপনি বসুন, আমি নিয়ে আসছি। শাওরি সরে যেতেই আরাফ নিজের বুকে হালকা করে চাপড় দিতে লাগলো। বুক তার ধরফর ধরফর করছে, সমান তালে ধ্রিম ধ্রিম শব্দের তালে তাল মিলিয়ে চলছে। শাওরি দেখলে কি ভাবতো কে জানে। লজ্জায় পড়তে হতো, ভীষণ লজ্জায়। শাওরি কফির মগ নিয়ে আবারও হাজির। আপনাকে তো কিছুই প্রশ্ন করা হলো না। আপনি কি পছন্দ করেন? আমার কোনো পছন্দ নেই। উম, নেই মানে? সবারই বিশেষ কিছু পছন্দ থাকে। আমার তেমন কিছুই নেই। আচ্ছা, পছন্দ বা ভালোবাসার মানুষ? না। আরাফ শাওরির মুখের দিকে তাকিয়ে বলে উঠল। আসলেই নেই? শাওরি তার দিকে ফিরতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। শাওরির চোখ জোড়ার দিকে তাকালে আরাফের বুক কেমন ধড়াস করে ওঠে। না, নেই। বাদ দিন সেসব কথা। আচ্ছা, বাদ দিলাম। বাবার কাছে শুনেছিলাম আপনি অনার্সে ভর্তি হতে চেয়েছিলেন, হলেনও। এখন তো তাহলে পুরোপুরিভাবে ব্যস্ত আপনি? পুরোপুরি ব্যস্ত কিনা জানি না, তবে ব্যস্ততা সবসময় থাকবে না, এটা বলতে পারবো। আপনার চেহারার সাথে সাথে কথাগুলো বেশ সুন্দর, তবে কথাগুলো সৌন্দর্যের আড়ালে মিস্ত্রির মতো বেঁচে যায় কিনা ভাবছি। শেষের কথাটা অনেকটা বিড়বিড় করে বলল। কি বললেন ঠিক বুঝলাম না, আবার বলুন তো। কিছু নয়। আপনি গ্রামে বড় হলেও আপনার কথাগুলো বেশ মার্জিত আর গুছানো। এ কথা সবাই বলে। গ্রামে বড় হলে যে গ্রামের সব কিছু ধারণ করতে হবে তেমন কোনো কথা নয়, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই দেখছি। চলুন আপনাকে আমার সেই নাবলা সুন্দরী প্রেমিকাকে দেখাই। দেখান, আমিও দেখি সেই সুন্দরী রমণীকে। আরাফ প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে সেই ফোনের গ্যালারিতে রাখা তার প্রিয়তমার ছবিটা বের করে দেখাতে লাগলো। শাওরির মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল, কারণ মেয়েটি ছিল শাওরি। অনেকগুলো ছবি তুলেছে আরাফ। আরাফ ছবি দেখানো বন্ধ করে বলল। দেখলেন আমার শ্যামাঙ্গিনীকে? জানেন, শ্যামাঙ্গিনীর রূপে আমি সবসময়ই কুপোকাত ছিলাম। এখনও থাকতাম যদি না তার প্রেমিক পুরুষ থাকতো।
শাওরি চমকে উঠল আরাফের কথায়। শাওরির চমকে তাকানো দেখে আরাফ একটা মুচকি হাসি দিল। আরাফের হাসিটা শাওরিকে লজ্জায় ফেলে দিয়েছে। শ্যামাঙ্গিনীকে একদিন না দেখলে যেন আমার ঘুমিয়ে আসতো না। আমি তাই নিয়ম করে প্রতিবার তার ছবি দেখতাম। তাই আমি বাবাকে অনুরোধ করেছিলাম শ্যামাঙ্গিনীকে যেন আমার করে নিয়ে আসে। হয়েছেও তাই, কিন্তু শ্যামাঙ্গীর মন যে আরেক জায়গায় বাঁধা। আপনি ভুল বলছেন, শ্যামাঙ্গিনীর মন অন্য কোথাও নেই। তাহলে এগুলো কি? শাওরি মোবাইলের ছবিগুলোর দিকে তাকিয়ে অবাক হচ্ছে। আবির কি তাহলে তার সংসার ভাঙার কাজ শুরু করলো? শুকিয়ে যাওয়া মুখ নিয়ে খানিকটা ইতস্তত হয়ে শাওরি বলে উঠল, এই ছবিগুলো আপনি কোথায় পেয়েছেন? বেশি দিনের নয়, এই তো 6 মাস হবে। আপনি তখন কোনো একটা কাজে কলেজে গিয়েছিলেন। আমিও তখন বন্ধুদের নিয়ে গ্রামে ঘুরতে এসেছিলাম। রাতে লং ড্রাইভে যেতাম, সকালে যদি আপনার একটু দেখা পাই সেই আশায়। আশা পূরণ হয়েছিল আমার, তবে সঙ্গে ছিল আপনার পাড়ারই বড় ভাই। তা ওনার সাথে আপনার সম্পর্কটা কতদিনের চলছে? শাওরি আরাফের বলা কথাগুলো শুনেই তার দিকে ছলো ছলো চোখে চেয়ে রইল। বহু কষ্টে জড়তা মাখানো কণ্ঠে বলে উঠল, উনি আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে সাহায্য করেছিলেন। এর বেশি কিছুই ছিল না আমাদের মাঝে। আমি তার সঙ্গে প্রায় 2-1 বার কথা বলেছিলাম, তাও সংশোধন নিয়ে। কিন্তু উনি সেই কাজের মাঝে এভাবে এমন অদ্ভুত চিন্তাধারায় ডুবে বসবেন আমি ভাবিনি কখনো। উনি তো ঢাকায় থাকেন, আপনার সাথে ওনার পরিচয় কিভাবে হলো? ওনার বাবা আমাদের কলেজের কমিটির লোক ছিলেন। সেদিন উনি কলেজের পরিস্থিতি দেখাশোনা করতে গিয়েই আমাকে সেদিন দেখেছিলেন। তারপর সেই সমস্যা সমাধান করতে গিয়েই উনি আমার পেছনে লেগে পড়েন। ও, বুঝতে পেরেছি। হুম। এই বিয়ের কথা উনি জানতেন না? না, উনি এখন ঢাকায়। এর মধ্যেই তো বিয়েটা হয়ে গেল। বেচারা ব্যর্থ প্রেমিক। ব্যর্থ কিনা জানি না, শুনেছি খুব প্রভাবশালী, খুব একটা সুবিধার নয়। সুবিধা আর অসুবিধার ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন তো। তারপর শাওরি আরাফকে বলতে লাগলো সেদিন পুকুর পাড়ের ঘটনাটি, আবিরের বলা সব কথা। ও, আপনি সেগুলো নিয়ে ভয় পাচ্ছেন? সিরিয়াসলি, এতটা ভয় পাওয়ার কি আছে? আপনি তো বলেছেন আপনি তার সঙ্গে রিলেশনশিপে ছিলেন না। সো আমার মনে হয় না তাকে নিয়ে আপনার অযথা কোনো টেনশন করা প্রয়োজন, যদি না আপনার বলা কথাটা মিথ্যে হয়। আপনার এখনো মনে হয় আমি মিথ্যা বলছি? হয়তো মিথ্যে বলতেও পারেন, কারণ আমি আর কতটুকুই বা ছিলাম আপনাদের পাশে। শাওরির করুণ চোখে চেয়ে রইল আরাফের দিকে। আরাফ সেই দৃষ্টিকে উপেক্ষা করে উঠে দাঁড়ালো। আরাফ দরজাটা খুলে চলে গেল অন্য রুমে। শাওরি আরাফ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রুমের দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করেই ধপ করে বসে পড়ল সে। কি হচ্ছে এসব তার সাথে? কেন হচ্ছে এগুলো তার সাথে? আর কেনই বা বারবার তার সাথেই এইরকম হচ্ছে? কী দোষ তার? সেই ছোট্টবেলায় মা মারা যাওয়ার পর কত লাঞ্ছনা, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। তারপর আবির নামের বিষাক্ত কাল সাপের নজরে পড়তে হলো। এখন তো সংসারটাও শেষ হওয়ার জোগাড়। এত এত কষ্টের মাঝে বুঝি একটু সুখের দেখাও সে পাবে না? নির্জন রাস্তায় হেঁটে চলেছে আরাফ। শাওরির মায়াবী মুখ আর চোখ জোড়া তাকে ভীষণভাবে কাছে টানছে। মেয়েটাকে এত কথা শুনিয়ে কি ঠিক করলাম? শায়রির কথাগুলো কি সত্যি? মন বলছে শায়রি যা বলছে সত্যিই বলছে, আবার মনে হয় মিথ্যে। রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই পথে দেখা হলো পাড়ার বন্ধুদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যাকে সে সব কিছুই বলে। একা একা হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল, তবে বন্ধু নাহিদকে পেয়ে কিছুটা মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। নাহিদ সামনে এগিয়ে এলো। কিরে, নতুন নতুন বিয়ে করলে বাবির কাছে বাসায় না থেকে এখানে ঘুরছিস? কি ব্যাপার? বাবির কিছু জরুরি জিনিস আনতে গিয়ে ভুল করেছিলি নাকি, যার জন্য ভাবি বাসায় ঢুকতে দেয়নি? আরে তেমন কিছু না। তাহলে ঘুরছিস কেন? এমনি। ও, যাই হোক, বাসার সবাই কেমন আছে? ভাবি কেমন আছে? ভালো। তোকে কিছু বলার ছিল। বল। আরাফ শাওরির আর আবিরের সম্পর্কে সব কিছু বলল। আমার মনে হয় ভাবি ঠিকই আছে, আর যা বুঝলাম মিথ্যে না। ও বলতে পারে। যেটুকু দেখেছি আর বুঝেছি, ভাবি কোনো ভুল কাজ করতে পারে না। তুই বরং ভাবির সঙ্গে সব ঠিক করে নে, এটাই ভালো হবে। আর তাছাড়া বিয়ের আগেরকার জীবন আর বিয়ের পরের জীবন অনেক তফাৎ।
যদি ভাবি আবিরের সঙ্গে সম্পর্ক থেকেও থাকে, তাহলে সেই সম্পর্ক যে এখনও টিকে থাকবে এমন কোনো কথা নয়। আর যদি তোর মনে ভাবিকে নিয়ে কোনো সন্দেহ, কোনো খুঁতখুঁত থাকে, তাহলে আমি বলবো তুই এই মুহূর্তে সব মিটিয়ে ফেল। ভাবিকে সময় দে, তার সঙ্গে চল, তার মনে কি চলছে তা বোঝার চেষ্টা কর, সম্পর্কটাকে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা কর। বারবার অবহেলা আর বারবার একই সন্দেহের তীর যদি ছুড়িস, তাহলে তোদের সংসার গড়ার আগেই ভেঙে পড়বে। অতএব আমি মনে করি সময় দিতে থাক, তাকে বোঝার চেষ্টা কর। সব সময় সব মানুষ এরকম নাও হতে পারে। হয়তো আবিরের কারণে ভাবির চাপে রয়েছিল। কি ভাবছিস? না কিছু না, এমনভাবে এমন একটা পরিস্থিতিতে বেকায়দায় পড়ে যাব তা ভাবিনি। এখন অত শত ভাবিস না, ঝামেলাটা মেটানোর চেষ্টা কর, দেখবি দাম্পত্য জীবন সুখী হবে। এখন থেকে ভুল বোঝাবুঝি না মেটালে সর্বনাশ কিন্তু সামনে বাড়বে, কমবে না। কি বলেছি বুঝেছিস তো? হুম। যা, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভাবতে থাক কিভাবে সব সমাধান করবে। আরাফ নাহিদের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর বাড়িতে ফিরল রাত 10টায়। কিছুই মাথায় ঢুকছে না, অস্থিরতা বেড়ে গিয়েছে তার। একদিকে স্ত্রীর মুখের কথা আর একদিকে লোক মুখে আর মানুষের বলা কথাগুলো তাকে ভাবাচ্ছে কোনটা সত্যি। আরাফ বারান্দায় এসে দাঁড়ালো, প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট ধরালো। খুব মানসিকভাবে বিষাদগ্রস্ত না হয়ে পড়লে সিগারেট তার হাতে সহজে ওঠে না। সিগারেট ধরিয়ে এক টান মেরেই ছুঁড়ে ফেলে দিল। বড্ড পুরায় এই আগুন, জ্বলে পুড়ে শেষ করে দেয়। ভালোবাসার মানুষটিকে বিশ্বাস না করতে পারলে তাকে ভালোবেসে লাভটাই বাকি। যাকে নিয়ে সংসার নয়, পুরো জগৎ সংসারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কল্পনায় বিভোর হয়েছিল, তাকেই অবিশ্বাস। আবার এটাও ভাবার সময় সংসারের শুরু এখনো হয়নি, শুধু সম্পর্কে জড়িয়েছে। এতেই যদি ভেঙে পড়ে, পরের বার যখন সে শাওরিতে দুর্বল হয়ে পড়বে, তখন যদি শাওরি তাকে ধোঁকা দেয়। প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে আবারও টান দিল। না, এত ভাবনা আর জড়তাকে সে প্রশ্রয় দিবে না। বউ তো তারই, বিয়ে হয়েছে তার। আগে কি ছিল তা ভেবে কি করবে সে? বউকে নিজের একার করেই রাখবে, জোর করে নয়, তার মতোই সে তাকে আগলে রাখবে। সিগারেটের ফিল্টারটা বিনে ফেলে দিয়ে সে রুমের ভেতর ঢুকে পড়ল। যত ভাববে ততই খারাপ চিন্তা আর ভয় মাথার ভেতর জেঁকে বসবে। আরাফ রুমের ভেতর ঢুকে বিছানায় বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে শাওরির ছবিগুলো দেখতে লাগলো। ফোনের স্ক্রিনে শাওরির মায়া মাখানো মুখটা হাত দিয়ে ছুঁয়ে দিতে দিতে বলল, এমন একটা মুহূর্তে তুমি আমায় ফেলে দিলে, যেখান থেকে যে আমি বের হতে পারছি না। তবে মনে রাখো, এত সহজে তোমার হাত আমি ছাড়ছি না। আরাফ স্ক্রিনে একটা চুমু দিয়ে মোবাইলটা হাতে নিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছে আরাফ। আরাফের মা শাওরিকে বললেন শাওরি যেন একসাথে বসে যেতে। শাওরি বসতে না চাইলেও শাশুড়ি মায়ের জোড়াজোড়িতে বসতে হলো তাকে। আরাফ আর চোখে তাকালো শাওরির দিকে। ডাগর ডাগর চোখ জোড়া যেন লাল বর্ণ ধারণ করেছে। স্নিগ্ধ মুখ জুড়ে বিষণ্ণতায় ছেয়ে গেছে। আরাফ চোখ নামিয়ে খেতে লাগলো। তেমন বেশি একটা খেতেও আর ভালো লাগলো না। অল্প একটু খেয়ে আর খেতে পারলো না, টেবিল থেকে উঠে পড়ল। শাওরি আরাফের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তার প্রতি আরাফের এতটাই অবিশ্বাস আর ঘৃণা যে আরাফ এখন তার জন্য খাবারেও অনিয়ম করবে। তাকে দেখে খাবারও খেলো না, শাওরিও কিছু খেতে পারলো না। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে আরাফ। বাসায় ফিরে সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ল। আরাফের বাবা বাসায় ছিলেন তখন। আরাফকে ডেকে বলে উঠলেন, কেমন লাগছে অফিসে? কাজ ভালোভাবে চলছে তো? আরাফ নড়ে চড়ে স্বাভাবিকভাবে বসলো। বাবার প্রশ্নের উত্তরে বলল, ভালোই চলছে, তবে এখন একটু চাপ বেশি মনে হচ্ছে। এই তো এখনই যা একটু কাজের চাপ বেশি পড়বে, কয়েক মাস পরে দেখবে কাজের চাপটা কমে গিয়েছে। আরাফ, তুমি না হয় শায়রিকে নিয়ে শিমুলনগরে একবার ঘুরে আসো। মেয়েটার মনটাও ভালো নেই, তোমারও অফিসের চাপ পড়েছে, একটু ফ্রেশনেসের প্রয়োজন আছে। শায়রি গ্রামের মেয়ে, খোলামেলা পরিবেশ তার পছন্দ। এখানে বন্দি থেকে মেয়েটার ভালো লাগছে না হয়তো। আমাদের সাথে হেসে বা স্বাভাবিকভাবে কথা বললেও ওর মুখটা আসলে স্বাভাবিক নয়, চাপা একটা ভাব আছে। আর বিয়ের পর ও একা ওদের বাড়িতে গিয়েছিল, তুমি ওর সাথে যাওনি, এখন আবার গিয়ে ঘুরে আসো। ও হ্যাঁ,
আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি তোমাকে। শোনো, সায়রির বাবা নাকি খানিকটা অসুস্থ। এই সময়ে তাকেও দেখে আসতে পারবে। তুমি ওদিকে গেলে আমি এদিকটা সামলাবো। কি বলো, যাবে তুমি? হুম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি যাব ওকে নিয়ে। যা বলেছি তাই করো। আরাফ কিছুক্ষণ জিরে রুমে চলে গেল। পরের দিন যথারীতি আরাফের মা নিজেই শাওরিকে আর আরাফকে সকাল সকাল গ্রামে যাওয়ার জন্য তাগদা দিতে লাগলেন। দুজন মিলে তৈরি হয়ে গাড়িতে উঠে পড়ল। যানজটময় ঢাকার পথ পেরিয়ে আস্তে আস্তে সবুজে ঘেরা পথগুলো চোখে পড়তে লাগলো। শাওরি জানালা খুলে বাইরে চেয়ে আছে, আর আরাফ গাড়ি চালাতে চালাতে আর চোখে শাওরিকে দেখছে। শাওরি বাইরে চেয়ে কতদিন পর আবারও গ্রামে যাচ্ছে। মনটা যেন তার ধরছে না খুশিতে। আরাফ যদি পারতো এই মুহূর্তে গাড়ি চালানো বন্ধ করে শাওরির মুখের দিকে প্রাণ ভরে চেয়ে থাকতো, কিন্তু বাড়িতেও তো যেতে হবে তাড়াতাড়ি। পুরোটা পথ শাওরি আর আরাফ দুজনের একজনও কোনো কথা বলেনি। গ্রামের ভেতর ঢুকতেই আরাফের মন হলো তার কিছু নিয়ে যাওয়া উচিত, যা সে একদমই ভুলে গিয়েছিল ড্রাইভিং করতে করতে। মেইন রোড থেকে গ্রামের ভেতরে ঢুকতেই একটা ব্রিজ আছে। আরাফ ব্রিজের ওপর গাড়ি থামিয়ে দিয়ে বলে উঠল, আপনি বসুন, আমি একটু পাশের দোকানে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। আমি ভিতরে বসবো না, দরজাটা খুলে দিন। এতক্ষণ তো বসে এলাম, এবার একটু বের হই। আরাফ কথা না বাড়িয়ে নিজে গাড়ি থেকে বেরিয়ে শাওরিকে বের করে দিল, আর সে নিজে চলে গেল দোকানগুলোতে। ব্রিজটার নিচে বয়ে চলেছে বিরাট বড় খাল। খালটার একটা শাখা গিয়ে মিলে গেছে নদীর সাথে। উদ্যম পানির ছলাৎ ছলাৎ করে বয়ে চলা আর শীতল হাওয়া শাওরিকে বেশ টানছে। খোলা চুল আর শাড়ির আঁচল উড়ে বাতাসের ছন্দে মেতে উঠেছে। নির্জন রাস্তা, খুব একটা গাড়ি আসা যাওয়া করে না এই পথটাতে, তাই হয়তো আরাফ এই পথেই নিয়ে এসেছে। আরও একটি পথ বাজারেই ছিল। আরাফ সব কিনে এনে গাড়ির সামনে এসে দেখলো শাওরি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। তাকে ডেকে দিয়ে একসঙ্গে দুজনে মিলে গাড়িতে বসে পড়ল। বাড়িতে ঢোকা মাত্রই শাওরির মা যেন একদম চোখে হারাচ্ছেন জামাইকে। শাওরিকে কোনো কাজ করতে দিচ্ছেন না, শুধু বলছেন, জামাইয়ের বাড়িতে গিয়েছিস, কত কাজ আমার এখানে করতে হবে নাকি? বস বস, কোনো কাজ করতে হবে না। শাওরি যেন আকাশ থেকে টুক করে মাটিতে আছড়ে পড়ল। এত সুন্দরভাবে মিষ্টি মুখের কথা হয়তো তার মতো কেউই পারে না। শাওরিকে বসিয়ে দিনে উনি খাবারের আয়োজন করতে লাগলেন। অতি উৎসাহে সব তৈরিও করলো। আরাফ আর শাওরি সেই খাবার তেমন একটা মুখে দিতে পারেনি। আরাফ কিছুটা খেয়ে আর খেতে পারলো না। ভদ্রতার খাতিরে প্রশংসা করে সে কোনো রকমে উঠে গেল। তা কারো নজরে না পড়লেও শাওরির নজরে ঠিকই পড়ল। খাওয়া দাওয়ার পর্ব সেরে বসেছেন শাওরির বাবা। খুব ভালোই লাগছে তার বড় মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলতে। আরাফ খুব মিশুক প্রকৃতির। শ্বশুর হোক বা অন্য কেউ, সবার সঙ্গে সে খুব ভালোই মিশতে পারে। সারাদিন দুজন মিলে গল্প করে কাটিয়ে দিয়েছে। বাড়িতে আসা অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে নতুন জামাইকে। খুব ভালোই কাটলো দিনটা তার। রাতের বেলায় শাওরি তার সৎমায়ের আড়ালে ভেজে রাখা কুমড়োর ফুলের বড়া, কুচো চিংড়ি দিয়ে লতি, সঙ্গে ডিম ভাজা করে এক প্লেট ভাত নিয়ে এলো। আরাফ তখন বিছানার ওপর শুয়ে শুয়ে মোবাইল হাত রেখে চলছে। যদিও বা সে পুরোপুরি ব্যর্থ, কারণ গ্রামে নেটওয়ার্ক তেমন একটা পাওয়া যায় না। শাওরি টেবিলের ওপর প্লেটটা রেখে বলে উঠল, এই যে শুনছেন, উঠুন, বলছি উঠুন। আরাফ পাশ ফিরেই শাওরির দিকে তাকালো, তারপর বলল, এগুলো কি? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। খাবার আবার কেন? তখন না খেলাম। তখন আপনি ভালোভাবে খেতে পারেননি। মা মাঝে মাঝে রান্নায় তালগোল পাকিয়ে ফেলে। আপনি না বললেও আমি জানি আপনি খেতে পারেননি, তাই নিয়ে আসলাম। আমার জন্য এত কষ্ট না করলেই পারতেন। তা নিয়ে আপনার ভাবতে হবে না। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, আপনার কথা তো আর ফেলতে পারি না। দিন এখানে। শাওরি আরাফের সামনে নিয়ে প্লেটটা ধরিয়ে দিল। ওপর থেকে ঢাকনা খুলেই আরাফ দেখল ছোট ছোট কুচো চিংড়ি আর চিকন চিকন কচুর লতি আর কুমড়ো ফুলের বড়াটা নেড়েচেড়ে বলে উঠল, এটা কি? কুমড়ো ফুলের বড়া। স্ট্রেঞ্জ, ফুলের বড়া। হুম আপনি খেয়েছেন তো? হুম না, বসুন, আমি খাবো, আপনিও খেয়ে নিন। না, আপনি খান। নিন।
বলেই আরাফ শাওরিকে জোর করে তার মুখে এক মুঠো ভাত মেখে মুখে দিয়ে দিল। শাওরি আরাফের মুখের দিকে চেয়ে আছে। আরাফ যে হুট করে তার মুখে মুঠোয় ভর্তি ভাত দিয়ে দেবে সে কল্পনাই করেনি। এইভাবে না দেখে খেতে থাকুন। শাওরি খেতে লাগলো আর আরাফের দিকে চেয়ে আছে। আরাফ শাওরিকে খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলো। তার মুখে মুচকি মুচকি হাসি। আরেক মুঠো ভাত শাওরির মুখের কাছে ধরতে সে খাবে না বলছে, তবু আরাফ জোর করে তার মুখে দিয়ে দিল। খুব ভালো লাগছে তার শাওরিকে খাইয়ে দিতে। শুনেছি স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে চেয়ে থাকে, স্বামী তার স্ত্রীকে খাইয়ে দেয়, তাকে আপন করে নেয় আর ভুলগুলোকে শুধরে দেয়। সেই সম্পর্ক নাকি আরও গভীর হয়। কি ভুল বললাম? না, তাহলে তো আমরাও নিজেদের মধ্যে সব ঠিক করে নিতে পারি। আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমরাও নিজেদের মধ্যে সব ঠিক করতে পারি। বলতে বলতে আরাফ আবারও শাওরির মুখে খাবার তুলে দিল। শাওরি খাবার খাচ্ছে তো ঠিক আছে, তবে লজ্জায় কেমন মিয়ে মিয়ে যাচ্ছে। এতটা গভীর মায়ায়, এত ভালোবাসাময় হাতে কেউ কখনো তাকে খাইয়ে দেয়নি। কেউ কখনো তাকে প্রশ্ন করেনি খেয়েছিস। বাবা যদিও প্রশ্ন করতো খেয়েছে কি না, কিন্তু কখনোই সময় করে জোর করে কখনো বলেনি আয় খাইয়ে দিই। শাওরির চোখ জোড়া ছলছল করছে, চোখ জোড়া মুছে নিল। আরাফ মুহূর্তটাকে ভুলিয়ে তুলতে বলে উঠল, কুমড়োর বড়াটা খুব ভালো হয়েছে। কে বানিয়েছে? আমি। কুচো চিংড়ি দিয়ে কচুর লতিটা খুব ভালো লেগেছে। এগুলো সব আপনি কখন করলেন? দুপুরে যখন আপনি খেতে পারছিলেন না, তখন আমি বাড়ির পেছন থেকে কচুর লতিগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম। আমার চাচাতো ভাই সজীবকে বলেছিলাম পুকুর থেকে কচু চিংড়ি ধরে নিয়ে আসতে। ঘাটের পাশে চিংড়িগুলো পানিতে ভেসে বেড়ায়। আমরা তো মাঝে মাঝে ওড়নায় চিংড়িগুলো ধরে ফেলি। ওনা দিয়ে চিংড়ি ধরা যায়? মাছ বেশি হলে ওড়না দিয়েও ধরা যায়। তাহলে তো বোঝাচ্ছে আপনি মাছ ধরেছেন। অবশ্যই, এতে অবাক হওয়ার কি আছে? বাহ, আমার বউ মাছ ধরতে জানে, আর আমি কিনা মাছ ধরা দূরে থাকুক পুকুরেও নামিনি। পুকুরে নামেননি? না, তবে সাঁতার শেখার জন্য সুইমিং পুলে গিয়ে প্রায় 2 সপ্তাহে শিখেছি। ও আচ্ছা, আমাকে ভাতের প্লেটটা দিন তো। কেন? কেন, আবার আরও নিয়ে আসবো। লাগবে না, বসুন। আরাফ জোর করে শাওরির হাত ধরে বসিয়ে দিল। খাওয়া শেষ করে দুজনে হাঁটতে বেরিয়ে পড়ল। চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। পরিবেশটা যেন আরও বেশি রোমাঞ্চকর লাগছে। চাঁদের আলোয় দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। দুজন একসঙ্গে হাঁটলেও কারো মুখে কোনো কথা নেই। শাওরি খোলা আকাশের দিকে চেয়ে রইল। আকাশটা আজ কত পরিষ্কার, চাঁদটাও আজ খুব বড় দেখা যাচ্ছে। আরাফের হঠাৎ চোখ পড়ল পাশে দাঁড়ানো শাওরির দিকে। চাঁদের আলোয় শাওরির মুখটা খুব সুন্দর লাগছে। চুরির রিনিঝিনি শব্দগুলো যেন তাকে আরও ফুটিয়ে তুলেছে। আরাফের হঠাৎ কি হলো কে জানে, সে শাওরির হাতের ভাঁজেই নিজের হাতটা ঢুকিয়ে দিল। হঠাৎ হাতের মাঝে আরাফের হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল শাওরি। আরাফের মাঝে কোনো ভাবান্তর নেই, সে দিব্যি হেঁটে চলেছে। শাওরি হাত ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়ল না। যাক না সময় এইভাবে। দুজনেই কিছু পথ হাঁটার পর আরাফ বলে উঠল, আপনার সৎমা আপনাকে বেশ কষ্ট দেয় না? সৎ মা বা আপন হোক, সে আমার মা। হ্যাঁ, হয়তো তার শাসন করার স্টাইলটা খুবই ভিন্ন। আর 5টা মা হয়তো উঠতে বসতে যতটা খোসা দিয়ে কথা বলতো না, আমার এই মা সেখানে অনেক বেশি বলে ফেলেন। হয়তো, বাদ দিন তো। অনেক হেঁটেছি, এখন বাড়িতে গিয়ে জিরিয়ে নেব। আরাফের কথায় শাওরি হেসে দিল। রুমে এসে দুজনে ঢুকে পড়ল। শাওরি বিছানা ঠিক করে আবারও বসে পড়ল। শুতে তার কেমন যেন লজ্জা লাগছে। এতদিন হলেও দুজন কখনো একই বিছানায় ছিল না। আরাফ অন্য রুমে গিয়ে থাকতো, আজ দুজন এই বাড়িতে এসে অন্য রুমেও থাকতে পারবে না। আরাফ বুঝতে পেরে বলে উঠল, সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় ও পাশে শুয়ে পড়ুন, আমি এই পাশ শুয়ে পড়ব। আর যদি সমস্যা হয় আমি... না না, কোথাও যেতে হবে না, আপনি এখানেই আসুন। আরাফ শাওরির কথায় হাসল। শাওরি খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি শাওরি। প্রত্যেকটা মুহূর্ত তার কাছে অন্যরকম একটা অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সকাল সকাল ঘর থেকে বের হয়ে আরাফ দেখল শাওরি রান্নাঘরের উনুনে বসে পিঠা বানাচ্ছে। সামনে গিয়ে দাঁড়াতেই শাওরি তার সামনে একটা পিঁড়ি এগিয়ে দিয়ে বলল, বসুন।
আরাফ পিড়িতে বসতেই শাওরি তার সামনে পিঠা তুলে দিল। চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল। আরাফ পিঠাটা ধরে বলল, বাহ, চিতই পিঠা আমার খুব ভালো লাগে। ভর্তা দিয়ে খাবেন? না, লাগবে না। শাওরি আর আরাফের কথার মধ্যেই প্রবেশ করলো শাওরির মা। আরাফ ওনাকে দেখে বসা থেকে উঠে গেল। আরে বসো বসো, উঠতেছ কিসের জন্য? বসো। পিঠা শুধু এগুলোই বানাবি? আরও কিছু বানা। গ্রামের পিঠা কি শহরের মানুষ দেখে? আরাফ কিছু না বলে খেয়ে উঠে গেল। সে আবারও একটু লাজুক প্রকৃতির, বড়দের সামনে থেকে সরে থাকতেই পছন্দ করে। শাওরি পিঠা বানিয়ে ঘরে আসলো। আজ আবারও আরাফের জন্য রান্না করতে হবে। মায়ের রান্না করা খাবার খেয়ে বেচারার কি বেহাল দশাই না হলো। আজ আর সে মাকে রান্না করতে দেবে না। রান্না বান্নার কাজ সেরে শাওরি ঘরে এসে বসলো। ক্লান্ত লাগছে খুব। চোখ বন্ধ করে একটু বসতেই কিছুর শব্দ হলো। চোখ খুলে দেখলো তার ছোট বোন সীমা দাঁড়িয়ে আছে। কি রে, কিছু বলবি? নাও এটা। কি? শরবত। ওরে বাবারে, তা হঠাৎ কি মনে করে? সব সময় তো পালিয়ে পালিয়ে বেড়াস। তুমি জানো না আমি নতুন কারোর সঙ্গেই মিশতে পারি না। আমার অভ্যেসে নেই কারোর সঙ্গে মেশার। নাও এখন এই শরবতটা খাও। দে, খাচ্ছি। আপু, একটা কথা আছে। শাওরি শরবত খেয়ে বলল, কি? আজ আমরা পুকুর পাড়ে যাব, বড়শি দিয়ে মাছ ধরবো। তুই যাবি? লোক বেশি না থাকলে যাব, কিন্তু তোর ভাইয়া যদি না দেয়? কেন দিবে না? হয়তো তার পছন্দ নাও হতে পারে। বললেই হলো। তুই আমার সাথেই যাবি। আমি আর তুই মিলে বড়শি দিয়ে মাছ ধরবো। এতে তোর জামাইয়ের কি? হুম। শাওরি কোনোভাবেই বুঝতে পারছে না সেখানে আবির থাকবে। রাস্তার পাশে বলে আবির প্রায় সময় ওখানে বসে থাকে। দেখা হলেই তো তাকে আবারও জ্বালাতে শুরু করবে। আর এখন তো আরাফও আছে, তাকে কিভাবে বুঝাবে? আরাফ এমনিতেই রেগেছিল, ওকে দেখলে তো আরও রেগে যাবে। বিকেলবেলায় পুকুর পাড়ে বসে আছে শাওরি। সীমার জোড়াজোড়ির পর সে শর্ত দিয়েছে কেউ না থাকলে সে পুকুর পাড়ে যাবে, থাকা অবস্থায় সে যাবে না। সীমা তাই একবার পুকুর পাড়ে গিয়ে দেখে এসেছে কেউ আছে কিনা। কেউ নেই বিধায় দুজনে মিলে পুকুর পাড়ে গিয়ে মাছ ধরছে। বড়শিতে টোপ দিয়ে কিছুক্ষণ বসে থাকার পর একটা মাছ পেল শাওরি। সীমাও তার মতো করে অনেকটা মাছ ধরে ফেলল। দুজন বোন যেন প্রতিযোগিতা শুরু করেছে কে কতগুলো মাছ ধরবে। শাওরির মনে পড়ে গেল মা যখন তাকে কিছুই খেতে দিত না, রাগারাগি করতো, তখন সে পুকুর পাড়ে এরকম করে বড়শি দিয়ে মাছ ধরতো। সারা বেলা সে বড়শি দিয়ে মাছ ধরে যেত। সন্ধেবেলায় বাবা বাড়িতে ফিরলে সে বাড়িতে চলে যেত। তখনও ছোট সীমা দৌড়ে চলে আসতো তার কাছে। সৎ বোন হলেও সীমা বরাবরই তাকে নিজের বোনই ভেবেছে। শাওরিও তাকে বুকে আগলে রেখেছে। মা আলাদা হলেও রক্ত তো একই বন্ধন ও এক তাদের। সীমা আর শাওরি মাছ ধরতে ধরতে কত অব্যক্ত কথা যে বলছে, দুজনের মধ্যে হুঁশই যেন নেই কে আসছে আর কে দেখছে। আবির ঢাকা থাকা অবস্থায় কেউ একজন বলেছে শাওরি তার স্বামীকে নিয়ে গ্রামে এসেছে বেড়াতে। শুনেই সে কাল রাতেই এসেছে গ্রামে। শাওরিকে একবার দেখতে সে শাওরির বাড়ির সামনে এসেছে কয়েকবার, কিন্তু শাওরি আসেনি। পুকুর পাড়ে এসে দেখলো শাওরি পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। কি আনন্দ তার চোখে আর মুখে! একটা উজ্জ্বলতা যেন পুরো মুখ জুড়ে রয়েছে। স্বামীর বাড়িতে গিয়ে মেয়েটার সুখ ধরা দিয়েছে। আবির সামনে এগিয়ে যেতেই দেখলো একটা ছেলে শাওরির পাশে বসে পড়ল। আবিরও দ্বিধায় পড়ে গেল, সামনে এগোবে না, ওখানেই দাঁড়াবে। ঘুম থেকে উঠে শাওরিকে না পেয়ে খুঁজতে গেলেই শাশুড়ি মায়ের কাছে প্রশ্ন করতেই তিনি বলে উঠলেন, বড়শি দিয়ে তার 2 মেয়ের মাছ ধরার শখ হয়েছে। আরাফও চলে গেল সেখানে। শাওরির পাশে ধপ করে বসে পড়ল সে। দুজনে একা একা মাছ ধরতে চলে এলেন আমাকে না জানিয়ে। এই কাজটা কি ঠিক? আপনি ঘুমাচ্ছিলেন, শুধু শুধু জাগিয়ে দিয়ে কি লাভ? আজ সারা রাত যদি জাগিয়ে রাখি আপনাকে? কথাটা সীমার অগোচরে শাওরির কানে কানে বলল আরাফ। চমকে উঠল শাওরি, আর চোখে আরাফের দিকে তাকিয়ে বড়শিটা আবারও ঠিক করে ধরল। আরাফ আরেকটু ঘেঁষে বসলো শাওরির পাশে, তারপর বলল, আমিও মাছ ধরবো দিন। শাওরি বিনা বাক্যে তার হাতে বড়শিটা ধরিয়ে দিতে হাতে নিয়ে নিল। আবির এরই মধ্যে বন্ধু বান্ধব নিয়ে হাজির। জি সেলিম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আবির সেলিমের কথার পাত্তা না দিয়ে বলে উঠল, ভাই সামলে মাছ, কিন্তু
টেপের জিনিস নিয়ে পালিয়ে যায়, যা কি যে কোনো সময় চলে যেতে পারে। আরাফ এই কথাটা শুনে পেছনে ফিরে দেখলো আবিরও এখানে দাঁড়িয়ে আছে। আরাফ শাওরির দিকে একবার তাকিয়ে আবিরের দিকে ফিরে হেসে বলে উঠল, আমি মাছ ধরিনি বলে যে টোপের মাছ হাতছাড়া করবো তেমন না। একবার না পারলে বারবার চেষ্টা করব। মাছ শিকার করতে শিকারই আমাকে হতে হবে না। আবির এই কথার মানে কিছু না বুঝলেও শাওরি ঠিকই বুঝেছে আরাফ কেন এই কথা বলল। ভাই, মাছটা কিন্তু চলে। আরাফ বড়শি ধরে উঁচু করতেই একটা কই মাছ উঠে এসেছে বড়শিতে। আরাফ আবিরের দিকে ফিরে বলল, চলে যায়নি, টোপে আটকে গেছে। আমার মাছ আমি পেয়ে গেছি। শাওরি সীমাকে নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, মাছ ধরা হলে চল, বাড়িতে অনেক কাজ আছে। বলেই আরাফকেও সঙ্গে করে নিয়ে চলে গেল। আর আবির চেয়ে আছে দুজনের দিকে। আরাফের জায়গায় সে থাকলে কি খুব সমস্যা হতো? সেও তো শাওরিকে ভালোবাসতো, কেন সে তৃতীয় পক্ষ হয়ে শাওরির জীবনে রয়ে গেল? আবির না দাঁড়িয়ে চলে গেল সেখান থেকে। রাত 10টা বেজেছে। আরাফ বিছানায় বসে বসে মোবাইলে গেম খেলছে। শাওরির জন্য অপেক্ষা করতে করতে তার অবস্থা খারাপ, কিন্তু মেয়েটার কোনো দেখাই নেই। নড়ে চড়ে বসার পরই দেখলো দরজা খুলে রুমে প্রবেশ করছে শাওরি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। আরাফ উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। শাওরি একবার সেদিকে তাকিয়ে আবারও চুল ঠিক করতে লাগলো। চুলগুলোকে ঠিক করে বেঁধে উঠবে তার মধ্যেই আরাফ তার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে ফেললো। কি করছেন? হুম, কথা নয়, চুপ করে বসুন। বলেই বিছানায় বসিয়ে দিল তাকে। তারপর বলুন। এত অস্থির হচ্ছেন কেন? বসুন, চোখ খুলবেন না। শাওরি চোখ বন্ধ রাখতেই স্পষ্ট অনুভব করতে পারল গলায় শীতল কিছুর পরশ, কানে দুল, হাতে চুড়ি। পায়ে হাত দিতে গেলে শাওরি গুটিয়ে ফেলল। আরে পা দুটো এগিয়ে দিন। কেন? এগিয়ে দিন তো। পা এগিয়ে দিতেই একজোড়া নূপুর পরিয়ে দিল আরাফ। এবার চোখ খুলুন। শাওরি চোখ মেলেই দেখলো তার গলায়, হাতে, পায়ে, কানে গহনায় মুড়িয়ে দিয়েছে আরাফ। হাত দুটো ধরে ড্রেসিং টেবিলের আয়নায় শাওরিকে নিয়ে দাঁড় করিয়ে দিল সে। শাওরি নিজেকে আয়নায় দেখে পেছনে দাঁড়ানো আরাফের দিকে তাকালো। হঠাৎ কি হলো কে জানে, সে আরাফের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরল। আরাফের বুকে মাথা রেখে চোখের পানিগুলো প্রবল বেগে ছেড়ে দিল। বুকের কাছটাই ভিজে গেছে আরাফের। শাওরির মুখটা উঠিয়ে কপালে চুমু দিয়ে বলল, কাঁদছেন কেন? আমি কি আপনাকে বকেছি? না, আমার দেওয়া উপহার পছন্দ হয়নি আপনার? আপনি বুঝবেন না বলেই আবার জড়িয়ে ধরল। এইগুলো কেন দিলাম জানেন? বাসর তো হলো না আমাদের, আপনাকে কিছুই দেয়া হয়নি আবার, তাই আজ এগুলো আপনাকে দিলাম। শাওরির কানে কানে বলতে লাগলো আরাফ। কান দুটোও যেন আজ লজ্জায় মরি মরি করছে। আরাফ যেন আরও লজ্জা বাড়িয়ে দিতে বলে উঠল, আজ কি বলেছি মনে আছে? শাওরি চুপ করে আছে। আরাফ তার কানের কাছে গিয়ে বলল, পাবো কি সেই অনুমতি শ্যামাঙ্গিনী? হুম। কিছু বলুন। শাওরি সব ভুলে মাথা নেড়ে সাই জানিয়ে দিল। আরাফ তাকে বুকে জড়িয়ে ধরল। খুব শান্তি লাগছে তার। কখনোই এই নিষ্পাপ মুখটাকে সে অবিশ্বাস করতে পারবে না। এই মুখের মানবিককে সে মন প্রাণ দিয়ে আগলে রাখবে। শাওরির মুখটাকে ওপরে উঠিয়েই কপালে বেশ গাঢ় করে একটা চুমু দিয়ে দিল। শাওরির বান্ধবীরা এসেছিল সকালবেলা দেখা করতে। ওদের মধ্যে নূপুর সবচেয়ে ঘনিষ্ঠ শাওরির। শাওরি রান্নার কাজে ব্যস্ত ছিল, তাই খুব একটা কথা বলতে পারেনি। নূপুর বলতে শুরু করলো, জানেন ভাইয়া, শায়রি ছিল আমার বান্ধবী কম বোন বেশি। মেয়েটার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র 4 বছর। পাড়ার প্রতিবেশী আর ওর দাদুর চাপে পড়ে বিয়ে করেন ওর বাবা। দাদু ওকে দেখে রাখতো সবসময়। যতদিন দাদু ছিল ওর মাথার উপর একটা ছায়া ছিল, ঠিক বট গাছের ছায়ার মতো। দাদু যতদিন ছিল তিনি নিজে হাতে ওকে সব সামলেছিলেন। শাওরির মায়ের আদর না হোক, তাকে আগলে রেখে মমতা স্পর্শ দিয়েছিলেন। দাদু মারা যাবার পর মেয়েটা একা হয়ে পড়ে। যে বয়সটা মেয়েটার আর 5টা মেয়ের মতো বাল্যকালের উন্মাদনা নিয়ে বেড়ে ওঠার কথা, এদিক ওদিক ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে মেয়েটির পায়ে পরিয়ে দেওয়া হলো শেকল, অদৃশ্য শেকল। বন্দিশালার পাখির মতো শারীরিক জীবনটা বন্দি হয়ে গেল, শেকল বন্দি। বাবাও কেমন পর হয়ে গেল। নারীর মায়ায় কার কায়ায় বন্দি হয়ে বাবা নামক ব্যক্তিটি হয়ে গেল একদম অচেনা। খেয়ে না খেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের কাজ সামলিয়ে উঠতে উঠতে বালিকা শায়রি হঠাৎ করে হয়ে গেল কিশোরী শায়রি।
শারীরিক জীবনটা কিশোরী বয়সের মধ্যে ছড়ে আগেই ঝরে গিয়েছিল। সেখানে এসে আরও এক দমকা হাওয়ার মতো প্রবেশ করলো আবির নামক আরও এক হিংস্র সংকেত, আতঙ্ক। প্রবল আতঙ্কে মেয়েটা সবসময় নেতিয়ে পড়তো। আবির শারীরিক ক্ষতি তো কখনোই চাইতো না, তবে সে শারীরিক খুব কাছের কেউ ছিল না। মানে শারীরিক তাকে খুব একটা পছন্দ করতো না, আবির তাকে সবসময় নিজের করে চাইতো, যা ছিল একদম জোর করেই। আরাফ মন দিয়ে শুনতে লাগলো। নূপুরের কথাগুলো খুব গোছানো। নূপুর বলতে লাগলো, শাওরি খুব সরল ভাইয়া, এতটাই সরল আর খাঁটি যে ওর মাঝে আপনি কোনো খুঁত পাবেন না। ভাববেন না যে বান্ধবী বলে আমি ওর প্রশংসা করছি, তা ভাবলে একদম ভুল করছেন আপনি। আরাফ নূপুরের কথাগুলো শুনছিল আর ভাবছিল, শুধু শুধু মেয়েটাকে সে ভুল ভাবছিল। এবার সে ভেবে নিল শাওরিকে সে যোগ্য সম্মান দেবে, মেয়েটার জীবনকে সে সৌন্দর্যে ভরিয়ে দেবে, আগলে রাখবে তাকে। ঘুমন্ত শাওরির মুখের দিকে একবার তাকিয়ে আরাফ ভাবতে লাগলো নূপুরকে ধন্যবাদ দেবে। নূপুর যদি তাকে সব না বলতো, হয়তো সে এই গোলক ধাঁধায় আটকে থাকতো। কতটা সময় নষ্ট হতো, এত মিষ্টি একটা প্রহর হাতছাড়া হয়ে যেত। কত মধুর আলাপন, কত মধুর স্মৃতির কথনগুলোর আড়ালে পড়ে থাকতো দুজনের কত ভুল বোঝাবুঝির স্মৃতি। পাশাপাশি দিনের পর দিন একসাথে থেকেও দুজনের মনে রয়ে যেত সংকোচ আর ভয়। সেই জায়গায় নূপুর সেই সব সমস্যাগুলোকে এক নিমেষেই সমাধান করে দিয়েছে। শাওরির হাতগুলোকে ধরে একটা চুমু দিয়ে বুকের মধ্যে আগলে রাখলো। ঘুমন্ত শাওরি নড়ে চড়ে শুয়ে পড়ল। আরাফের স্পর্শ পেতেই দূরে সরে যেতে চাইল। আরাফ তাকে আরও কাছে টেনে আনলো। খুব সকালে সূর্য স্নানে বসেছে শাওরি। আশপাশ ভালো করে চেয়ে মাথার ঘোমটাটা ফেলতেই খোপা করা চুলগুলো কোমরে গিয়ে পড়ল। নতুন বউ, নাক ফুলটা চকচক করে উঠছে, মুখে তার স্নিগ্ধতা যেন আরও ফুটে উঠেছে। চুলগুলোকে নেড়ে চেড়ে বসেই দেখলো আরাফ এই দিকটাই আসছে। শাওরি মাথায় ঘোমটা দিয়ে দিল। আরাফকে দেখলেই তার লজ্জা করে, ভীষণ রকমের লজ্জা। কী করে মুখ দেখায় মানুষটাকে? লজ্জায় নেতিয়ে পড়া মুখটাকে আর লজ্জায় ফেলতে চায় না, তাই উঠে চলে গেল ঘরে। ঘরে আসতেই আরাফও এসে গেছে তার পিছু পিছু। আরাফকে দেখে মনে মনে ভাবলো, পালাই পালাই করে কী লাভ হলো, সেই তো আবার সামনে পড়তেই হলো। শাওরি বিছানায় বসা ছিল। আরাফ তার সামনে এসে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, আম্মা কথা বলবে তোমার সাথে। আম্মা কথা বলবে? আচ্ছা দিন। মায়ের দিব। শাওরি বুঝতে পারলো না কেন এই কথাটা বলল। সে শাশুড়ির সঙ্গে কথা বলতে লাগলো। শাশুড়ি মা তার শাশুড়ির থেকেও মায়ের স্থান গড়ে নিয়েছেন। শাওরিকে বলে দিলেন আরাফ আর শাওরি যেন খুব তাড়াতাড়ি চলে আসে। খালি ঘর তার ভালো লাগে না। পুত্রবধূ আর পুত্র ছাড়া বাড়ি তার বিরান। পুত্র তার দূরে থাকলে বুক তার পোড়ায়। পুত্র কি সে কথা বোঝে? পুত্রবধূও তো এখন চোখের মণি, চোখ থেকে আড়াল হলেই সারাদিন তার মাটি হয়ে যায়। শাশুড়ির সব কথা মন দিয়ে শুনে রাখতেই আরাফ তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার সামনে বসিয়ে দিয়ে বলল, কাল কি বলেছিলেন? কি বলেছিলাম? মনে নেই আপনার? আবার আপনি আপনি সম্বোধন করছেন। আপনিও করছেন? কাল বলেছিলেন আমি আপনি করে বললে মনে হয় আপনাকে আমি গুরুজনের সম্মান দিচ্ছি। এখন নিজেই আবার আমাকে আপনি সম্বোধন করছেন। মনে নেই, সরি। আর হবে না। আর হবে না তো? না। মা কি বলল? মা বলেছে ঢাকায় যেন খুব তাড়াতাড়ি চলে যায় দুজনে মিলে। জানতাম। চলুন। সরি, চলো ঢাকায় চলো যাই। আম্মা খুব টেনশন করেন আমাদের নিয়ে। আরাফ শাওরিকে কাছে টেনে বুকের কাছে ধরে বলল, যাব আমরা আজই সন্ধ্যায়। সন্ধ্যায় না, রাস্তাগুলো ভালো না। সকালবেলায় দুজন মিলে চলে যাব। সেদিনের মতো এটাই ভালো হবে। বিয়ের দিন সন্ধ্যায় যখন যাচ্ছিলে তখন ভয় লাগেনি? তখনকার বিষয়টা অন্যরকম ছিল। আজ আপনি যাবেন না। যদি রওনা দিতে চান না, আপনার খবর আছে বলে দিলাম। কি খবর করবে? মানে আমাকে নিয়ে নিউজ করবে? কোন টেলিভিশনের নিউজ রিপোর্টার তুমি? ও মাই গড, ছদ্মবেশী সাংবাদিক তুমি? উফ, এত মজা করেন কেন আপনি? মজা কোথায়? খবর করবে বললে তাই বললাম। খবর তো টেলিভিশনে পাঠ করা হয়। আর এখন বারবার যে আপনি করছো, আমিও তোমার মতো খবর করতাম, তবে সেটা তো টেলিভিশনে দেয়া যাবে না। সিক্রেট সিক্রেট। অসভ্য লোক। বলেই শাওরি আরাফকে ধাক্কা দিয়ে চলে গেল বাইরে। আরাফ সেই দিকে তাকিয়ে হাসতে লাগলো। গুমড়ে থাকা মেয়েটি একটু একটু করে চঞ্চলা হয়ে উঠেছে। আগে সেই গুমোট প্রকৃতির ভাব এখন কিছুটা কমেছে।
মেয়েটার মধ্যে থেকে এ যেন মরা ডালে নতুন কুড়ি আর পাতার আবির্ভাব, নতুন প্রাণের সঞ্চারও যেন হয়ে গেল মেয়েটার মধ্যে। ভার্সিটিতে গ্র্যাজুয়েশন উপলক্ষে সব ছাত্রছাত্রীরা তাদের পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে। মঞ্চে ডেকে উঠলেন ভাইস প্রিন্সিপাল একটি মেয়ের নাম, যে কিনা ভার্সিটিতে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছিল। মেয়েটির পাশে বসা তার মা বাবা ছেলের দিকে তাকালো, তারপর নিজের পাশে বসা ব্যক্তিটির দিকে তাকালো। ব্যক্তিটি এবার মেয়েটির হাতের ওপর হাত রেখে আশ্বাস দিল সামনে এগিয়ে যেতে। মঞ্চে যত এগোচ্ছে ততই মেয়েটির পেছনে স্মৃতিগুলো বারবার হাতড়াচ্ছে। সামনে দাঁড়িয়ে মাইকটাকে নেড়ে চেড়ে বলতে লাগলো, আজ থেকে 5 বছর আগে আমি একজন সাধারণ মানুষ ছিলাম, একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে, যার বেঁচে থাকার মতো ছিল না কুল। কুল বোঝেন? কুল হচ্ছে নদী বা সমুদ্র তীরবর্তী স্থান। জলে ভেসে যাওয়া কোনো কাঠকড়ির মতো ছিল আমার জীবন, যার ছিল না কোনো কুল। কিছু আঁকড়ে ধরবো সেই দ্রব্য আমার ছিল না। তারপর আমার জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে। সব ঝড় আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমি আছড়ে পড়লাম কারো পায়ের কাছে। সেই মহামানবটি আমার সামনে বসে আছেন, যিনি আমাকে সামান্য পাথর থেকে নিজ হাতে গড়ে তুললেন, পাথর থেকে মহামূল্যবান পাথরে। বড্ড বেশি কি বলে ফেলেছি আমি? যদি এমন হয় ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার সামনের সেই মহামানব আমার স্বামী। বিয়ের 19 দিনের মাথায় আমি এবং আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে খুব মারাত্মকভাবে জখম হই। সেই সময় আমার ব্রেন পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। প্যারালাইসিস হিসেবে আমি 1 বছর পড়েছিলাম। দীর্ঘ 1 বছরে আমার স্বামী, আমার মা, বাবা আমার পেছনে সারা দিন যেভাবে লেগেছিলেন, সত্যি অন্য কেউ হলে হয়তো ফিরেও তাকাতো না। হঠাৎ মেয়েটি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মেয়েটি বলে উঠল, আমার স্বামী তখন অফিসের কাজ সেরে বাসায় আসতো। যে জায়গায় অন্যান্য স্বামীরা ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলে তার স্ত্রী তার জন্য খাবারের ব্যবস্থা করত। দৌড়ে তার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসে পাশে বসতো। তখন আমার স্বামী আমার মাথার পাশে বসে আমার চোখের পানি মুছে দিত, আমার শরীর মুছে দিত। উপস্থিত সবার চোখেই জল। সবার মাঝে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। আমার স্বামী দীর্ঘ 1 বছর আমাকে নিয়ে সিঙ্গাপুর, ইতালি এমন কোনো জায়গা বাদ নেই যেখানে নিয়ে যায়নি। সে তো পারলেই অফিসের দোহাই দিয়ে ঘরে বসে থাকতে, কিন্তু না, সে সেটা করেনি। সে সেই সময় আমার অশ্রুগুলোকে মুছে দিয়ে বলতো, জীবন থেমে থাকে না সায়রি, জীবন থেমে থাকে না। আজ তুমি বেডে শুয়ে আছো, ভবিষ্যতে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় খুঁটি হবে। হ্যাঁ, আমি খুঁটি হয়েছি। আমি শুধু তোমার একার নয়, 10-এর খুঁটি হয়েছি, দেশেরও খুঁটি হব। উপস্থিত সবার হাতে করতালি বেজে উঠল। সবার মাঝে যেন এখন সেই চাপা রোদ মুহূর্তটা কেটে গিয়েছে। শাওরি স্থান ত্যাগ করে বসে পড়ল। আরাফ তার কাঁধে হাত রেখে কাছে টেনে নিয়ে শাওরির কোলে দিয়ে দিল। ছোট্ট শারাফ মায়ের মুখে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে হাসছে। দাদা দাদির দিকে চোখ পড়তেই আবারও নেচে নেচে জানান দিচ্ছে সে আবারও দাদা দাদির কোলে যাবে। আরাফ কোলে নিয়ে বসলো। অনুষ্ঠান শেষ হলে তারপর তারা 5 জন মিলে বেরিয়ে এলো। অফিস থেকে আরাফ বলে এসেছে আজ শাওরির গ্র্যাজুয়েশন পাওয়ার মুহূর্ত, এমন একটা সময় সে বাদ দিতে পারবে না। শাওরি আর বাবা মাকে পৌঁছে দিয়ে সে অফিসে আবারও চলে গেল। সেদিন শাওরির কথা মতো আরাফ সকাল সকাল রওনা দিয়েছে, যাতে সন্ধ্যায় কোনো খারাপ কিছু না হয়। কিন্তু ওই যে মানুষ যে জিনিস থেকে পালিয়ে বেড়াক না কেন, সেই জায়গায় গিয়েই বারবার হোঁচট খায়। শাওরি আর আরাফও সেদিন খুব সাবধানে থাকার পরও কোথা থেকে বেপরোয়া একটা লরি এসে গাড়িটাকে ধাক্কা দিয়ে দিল। আরাফের সঙ্গে তেমন কিছু খারাপ না ঘটলেও শাওরি খুব বেশি আঘাত পায়। 1 বছর কেন, সারা জীবনও অনেক রুগী বিছানায় পড়ে থাকে। সেখানে অনেকটা ওপরওয়ালার দোয়ায় শাওরি বেঁচে যায়। সেই ঘটনা ঠিক 2 বছর পর শাওরি কনসিভ করে। সবার ভালোবাসার হাতের স্পর্শে বেড়ে উঠতে থাকে তাদের সন্তান। গর্ভধারণ শাওরি করলেও পিতার আদরগুলো যেন সন্তান অনুভব করতে পারে। ঠিক সেইভাবেই আরাফ তাদের আগলে রেখেছিল। শাওরির ছোট্ট মাতৃগহ্বরে আরাফ আর তাদের পরিবারের সবার আদরে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো তাদের পুত্র সন্তান। মাতৃত্বের স্বাদ বরণ করে নিতেই যেন তার জীবন পূর্ণ হয়ে গেল আরও। সংসার, স্বামী আর সন্তান, এই 3 মিলিয়ে হয় একজন নারীর জগৎ। যদি এই 3-এ হয় মিল, সুখ থাকে চিরদিন।
শাওরি বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখলো বাবু ঘুমিয়ে পড়েছে। তারপর কোল থেকে নামিয়ে দোলনায় শুইয়ে দিল। কিছুক্ষণ বাবুটার দিকে তাকালো, চোখগুলো তারই পেয়েছে ছেলেটা। আদর করে দিল তার কপালে। আরাফ বাসায় এসেছে অনেকক্ষণ হলো। এসে দেখলো ছেলেটা মুখে একটা আঙুল দিয়ে ঘুমাচ্ছে। আরাফ বাবুর মুখ থেকে খুব সাবধানে আঙুলটা টানলেও বাবু জেগে যায়। জেগেই তার চিৎকার শুরু হয়ে যায়। বিছানায় শুয়েছিল শাওরি। ছেলের চিৎকারে উঠে পড়ল। সামনে আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগেই। এসেই দেখি ছেলে তোমার মুখে আঙ্গুল দিয়ে রেখেছে। আঙ্গুল মুখ থেকে বের করতেই কাঁপতে লাগলো। ও আচ্ছা, কোলে নাও, আমি ওর জন্য ফিডারে করে সুজি নিয়ে আসি। ওই সময় খেয়াল ছিল না নিয়ে আসতে। আরাফ ছেলেকে কোলে নিয়েই বলতে লাগলো, আমার সোনা বাবাটা কি হয়েছে? এত এত খাবার থাকতে আপনি আঙ্গুল কেন চুষতে থাকেন বলুন তো? আরাফের কথায় ছোট্ট সারাফ খিলখিলিয়ে হাসতে লাগলো। আরাফ তো ভাবছে ছেলে তার কান্না বন্ধ করে হাসছে। কথা শুনেই চুপ। ভালোই হয়েছে। কিন্তু এরপরই আরাফ বুঝলো কেন ছেলে তার এত বাধ্য হলো। আরাফের হাতের মধ্যেই সারাফ হিসু করে একদম শর্ট ভিজিয়ে দিয়েছে। শর্ট ভিজিয়ে যেন তার হাসি আর থামছেই না। খিলখিল করে হাসতে লাগলো। শাওরি এসে বলল, বাহ, আজ বাবা আমার খুব খুশি মনে হচ্ছে। বাবাকে কি আজ স্পেশাল মনে হচ্ছে? বাবা আজ খুব আদর করেছে নাকি? আদর আমি না, ও করেছে, তাই না বাবা? সারাফ আরও বেশি হাসতে লাগলো। আরাফ নিজের ভিজে শার্টটা শাওরিকে দেখিয়ে বলল, দেখো তোমার ছেলে কি করেছে। ও, এই কথা? জি ম্যাডাম, এই কথাই। কেমন হাসছে দেখলেন? এত কথা বলো না তো, পটি তো আর করেনি। এই হচ্ছে মেয়েদের সমস্যা। যখন তখন যেখানে সেখানে কাঁদতে কাঁদতে শেষ। তার স্বামী তাকে সবসময় আগলে রেখেছে, এখন আবার এক চুলও ছাড় দিবে না। মেয়ে মানুষ মানেই ঝামেলা, বুঝলি বাবা? বড় হবাব, তবে মেয়েদের থেকে একটু সাবধান। বিড়বিড় করে কথাটা সারাফের কানের সামনে বলল। কি বললা? কই কিছু না। বলেই আরাফ চলে গেল। আর শাওরি হাসতে লাগলো। বাবুর প্যান্ট পরিয়ে দিতে লাগলো। আরাফ কাছে এসে সারাফকে কোলে নিয়ে বসলো। দুজন থেকে তাদের সংসারে আরও একজন সদস্য বাড়ল। দেখতে দেখতে কখন কিভাবে দাম্পত্য জীবনের 5টা বছর দুজনে একসাথে কাটিয়ে ফেললো বুঝতেই পারল না। ছোট্ট সারাফ যখন দোলনায় দুলতে লাগলো, দুজনের মধ্যে আবারও চলতে থাকলো খুনসুটি।